গোবর্জনা কালী মন্দির জেলার নজরকাড়া পুজোগুলির মধ্যে একটি। এই পুজো দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হয়। শুধু জেলা কেন, পাশাপাশি পাশে দেশ প্রতিবেশী বাংলাদেশ থেকেও বহু মানুষ আসেন এই পুজোতে। সকলের কাছেই এই মাতৃ প্রতিমা ভীষণ জাগ্রত। বহু জনশ্রুতি ও বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে পুজোর সঙ্গে। কথিত আছে এই গোবর্জনা কালী মন্দির ডাকাতদের সৃষ্টি। স্থানীয় ডাকাতদেরই হাতেই একসময় পূজিত হতেন দেবী। এ নিয়ে রয়েছে নানা লোক কাহিনী, যা এখনও মুখে মুখে ঘুরে। বলা হয় ডাকাতরা নাকি ডাকাতির আগে ও পরে শক্তির আরাধনায় গোবর্জনার কালিন্দী নদীর তীরে মা কালীর পুজো আরম্ভ করে। পরবর্তীতে সেই পুজোর দায়িত্ব গ্রহণ করে এলাকার চৌধুরী পরিবার। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রাস্তা নদী ছবি লাগবে, কপি লেখা আছে আমার কাছে, আপনি নেবেন বাকি বছর আপনি লিখেছি কি আছে গোবর্ধন কালী? প্রত্যেক বছর যেভাবে পুজো হয় না, আমাদের বাড়িতে প্রতিমা তৈরি হয় এবং সেটা 15 দিন আগে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমাটা আমাদের বাড়ি থেকে উঠে এইখানে আসে, এখানে বেদিতে বসানো হয়। কাঁধে করে নিয়ে আসে? হ্যাঁ, কাঁধে করে। এবং কয়েকটা গ্রামের লোক জমায়েত থাকে, সবাই মিলে নিয়ে আসে, নিয়ে এসে এখানে বেদিতে প্রতিষ্ঠা করে, তারপরে পুজো শুরু হয়। শুনলে কি ঘুরে হয়? হ্যাঁ হ্যাঁ, শুনলে বন্দুকের গুলি করা হয়, আওয়াজ তুলে ওখানটা আমাদের দরজা থেকে প্রতিমাকে পুজো নিয়ে আসা হয়। হ্যাঁ নিশ্চয়ই, প্রতিদিন চলছে, প্রতিদিন চলছে। প্রশাসনিক মানে ওসি, অন্যান্য অফিসাররা, বিভিন্ন অফিসাররা সব প্রত্যেক দিনই আসে, এসে কোথায় কি অসুবিধা আছে সেইগুলো জেনে টেনে যায় এবং তার ব্যবস্থা করে। কাকু মূলত পুজো তো এখন 6 দিন দেরি, আমরা এখনো দেখছি যে মেলা বসতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেলা বসতে শুরু করেছে, মানে বিব্রত করে দিচ্ছে, তাড়াতাড়ি মেলা বসবে, কোথায় বসবো। আনুমানিক কত বছর পুরনো কালী পুজো? পুরনো তো আমার তো 100 বছর মনে আছে, আমার জীবনেই 100 বছর, তারপর আরো 300 বছর নিশ্চয়ই। আচ্ছা, আপনি আপনার বাবাদের কাছে কি ইতিহাস শুনেছেন একটু? শুনেছি যে অনেক দিন আগে থেকেই পুজো চলছে, বাবার কাছেও শুনেছি অনেক দিন আগে থেকেই পুজো চলছে, কারণ বাবার বাবা ঠাকুরদা আমলে পূজা হচ্ছিল, সেটাও শুনেছি।
এবং বাবার আমলে আমাদের বাড়ি এই কালী মন্দিরের কাছাকাছি ছিল এখানে। পরে এখানে রাজপুতদের বাস ছিল মন্দিরের সামনে, নদী গর্ভে চলে গেছে ওই এলাকাটা, এবং ওরা বাস করতো এবং মনে হয় যে কোনো মহামারীতে ওই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে। আমরা সেজন্য ওরা যখন চলে যায় তখন এই জায়গাতে আমরা একা থাকতে পারিনি, আমরা এখান থেকে উঠে গোবরজানায় চলে যাই। গোবরজানায় চলে যাই, সেইখানে গোবরজানা প্রতিষ্ঠিত হয়, কিন্তু মন্দিরের এটা এইখানে আছে, এই বেদিতেই আছে। আপনি ছোটবেলায় কি পরিস্থিতি দেখেন? মন্দিরটা কেমন ছিল? বট গাছ ছিল? হ্যাঁ, বট গাছ ছিল, সে তো সেদিন পর্যন্ত, মানে আমি তো বট গাছ তুলে ফেলে কেউ সাহস করছিল না যে এই গাছে হাত দেওয়া খুব মুশকিল ব্যাপার। কিন্তু আমি লক্ষ্য দেখেছিলাম যে মাঝে মধ্যে বিরাট মোটা ডাল রাস্তার উপরে পড়ে গেছে, রাত্রে পড়েছে, সকালে উঠে দেখছি। এইটাতে আমরা আতঙ্কিত হয়েছি যে মানুষের ওপরে যদি পড়ে যায়, যদি পুজোর দিন পড়ে যায় তবে কি অবস্থা হবে। যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে যদি ওইরকম একটা বট গাছের ডাল যদি পড়ে যায় তবে ভয়ঙ্কর একটা অবস্থা হবে। সেই জন্য আমি এই ডাল কেটে, গাছ কেটে এখানে মন্দির করার কথা চিন্তা করেছিলাম। তাতে অবশ্য দাদাদের বয়স অনেক বেশি, তো পুরনো মানুষ, সেই জন্য সাহস করছিলেন না বড়দা। তো বড়দাকে বললাম যে আমাকে আপনি পারমিশন দেন, আপনি করবেন না, কিন্তু পারমিশন আমাকে দেন যে আমি যেটা ভালো মনে করবো করবো। তো বড়দা আমাকে পারমিশন দিয়েছিলেন। বট গাছটাকে কেটে জোগাড় করে, হ্যাঁ, কেটে ফেলে টিনের ঘর দেওয়া ছিল এখানে, সেটাকেও তুলে দেওয়া হয় এবং এই মন্দির প্রতিষ্ঠা করে। এখানে কি ডাকাতদের বসবাস ছিল? ডাকাতদের বসবাস তো অনেকেই বলছে, তার কারণ এই মন্দিরের সামনে বর্তমানে নদী আছে। আগে কিন্তু গোবরজানা গ্রামটাই ছিল, ওইখানে গোবরজানা গ্রাম ছিল এবং রাজপুতদের বাস ছিল। এবং এই রাজপুতদের বাস থেকে আমরা শুনেছি যে এদের পেশা ছিল ডাকাতি, এবং তারা এই প্রতিষ্ঠা, কালী মন্দির প্রতিষ্ঠা, কালী বেদি প্রতিষ্ঠা করেছিল। কিছু বেদি ছাড়া কিছু ছিল না। আমরা আতঙ্কিত হয়েছিলাম, কিন্তু এক সময় দেখা গেল যে রাজপুতদের অস্তিত্ব এখানে নাই। কোনো মহামারীতে সম্ভবত এরা মারা যায়, এবং যারা দু একজন বেঁচে ছিল তারা পালিয়ে গেছিল। আমাদের বাড়ি এইখানে, এই জায়গাতে থাকতে সাহস পাইনি, সেই জন্য আমরা তখন এখান থেকে উঠে চলে যাই গোবরজানা গ্রামে। গোবরজানা গ্রামে আমাদের বাড়ি হয়, সেইখান থেকে আমরা প্রতিমা আমাদের বাড়িতেই তৈরি হয়, এবং সেইখান থেকে প্রতিমা আমরা পুজোর দিন নিয়ে আসি এবং প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠা করে পুজো করা হয় এবং পাঁঠা বলি শুরু হয়। তারপরের দিন 2-2-2:30 পর্যন্ত পাঁঠা বলি হয়। 400, 500, 600 পাঁঠা বলি হয়। 400, 500 না 4000, 5000? হ্যাঁ, 4000, 5000 পাঁঠা বলি হয়। পূর্বে কিন্তু পাওয়া যায় ছিল, বাঘ ছিল, এইটা তো কোনো মানে কাল্পনিক কথা নয়, একদম বাস্তব কথা, দেখা যেত। ওরা কি পাঁঠা বলে রক্ত খেতে আসলে? হ্যাঁ, ভবানী পাঠক, হাজার হাজার পাঁঠা বলি হচ্ছে। ভবানী পাঠকের সম্পর্কেও অনেকে বলছে ভবানী পাঠক এখানে এসেছিলেন এবং পুজো পার্বণ করেছিলেন, কিছুদিন ছিলেন। তো হতেও পারে, ঠিকই। আমরা যারা কল্পনা করছি তারা ভাবছি যে সত্যি না মিথ্যা, কিন্তু আমরা যে অবস্থাগুলো এখানে দেখেছি, এই নদীর আমাদের মন্দিরের পেছনে একটা ক্যানেল ছিল, যে ক্যানেলটা চলে গেছিল পুকুরিয়া, এখনও হাই রোডের নিচ দিয়ে ওই ক্যানেলটা আছে। সেটা গিয়েছে ওখানে পুকুরিয়া, মহানন্দাতে জল পড়তো গিয়ে, কালিন্দের জলটা। এবং এই নৌকা যাওয়ার ব্যবস্থা ছিল, সেই জন্য আমরা ভাবছি যে এটা অলৌকিক ব্যাপার নয় কিছু, সত্যি কথা। ভক্ত লক্ষ লক্ষ আসে, হিসাব কেউ দিতে পারবে না। বাইরে থেকে লক্ষ লক্ষ আসে। আর যে কোনো আমাদের আরও বিখ্যাত কালী মন্দির, বল্লা কালী মন্দির,
একটাই রাস্তা আছে বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার, কিন্তু এখানে অন্তত 10টা রাস্তা আছে বেরিয়ে যাওয়ার এবং ঢোকার, এত রাস্তা। আর সব ব্যবস্থা আছে এখানে, সমস্ত ব্যবস্থা সরকার থেকে করে দিয়েছে। আমরা নিজেরাও করেছি প্রথমে, তারপরে সরকারের পক্ষ থেকে টয়লেটের ব্যবস্থা করে দিয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম শান্তি চৌধুরী, সেবাই গোবর্জনা বাড়ি, আমি সেবাই। ও যেতে চাইছে না।